আপনার ফার্স্টে জরায়ুতে ক্যান্সার অনেক জায়গায় দেখাইতে দেখাইতে পরে ধরা পড়ছে। ধরাটা পড়ছিল কোন জায়গাতে? এই যে গরিব শাহ ক্লিনিক, ব্যবসা এখানে ক্লিনিকে। গরিব শাহ ক্লিনিকে ধরা পড়িনি, এই যে এই পাশের ক্লিনিকে ধরা পড়ি। ডাক্তারটার নাম জানো আচ্ছা, কি? পরে ঢাকা যায় টেস্ট করলে তারাও ধরা পড়লো। হ্যাঁ, ঢাকায় যে টেস্ট করলো, আমার নাচেরা মাংস কাইটে নিয়ে হ্যাঁ। টেস্ট করলো। 20-25 দিন পরে আমার রিপোর্টটা দিল, কিসেও ক্যান্সার হয়েছে। এখন কি করতে হবে? ও ওইখানেই পাঠাইলো যে রেডিওথেরাপি দাও, আমাদের এখানে ভর্তি করবা না, ভর্তি করলে আমাদের নাই কি তো, আমাদের ওই লাইন নাই, হয়তো রুগী টেকবে না আমাদের আশায় থাকলে, বাইরের থেকে ট্রিটমেন্ট করো। হ্যাঁ, অমুক অমুক ডাক্তার দেখাও, টাকাই দেখাইতে করি। তা তাদের কাছে গেলাম, তারা কইল যে এই খাও, এই বড়ি খাও, এই বড়ি যদি খাইয়ে না কমে তাহলে নিতে হবে, কেমন নিতে হবে। তো বড়ি তো খালাম 1 মাস, একটা 500 টাকা করে, একদিন পর পর একটা খালাম। সে না খাওয়া শেষ হলে কোনো কুল কিনারা পাইলাম না। তারপরে যে এই ডাক্তার ধরলাম, এই গরিব সাইকেল, উনি রক্ত টক্ত মাইপে করলো যে কেমন নিতে হবে, 6টা কেমো আমারে দিল, আমার 6 পয়সার কাজ হইল না। এখন কয় টাকা করে লাগলো কেমোতে? আমার কেমোটা দেশে অল্প পয়সায়, আমার মোট 16,000 টাকা পড়তো। প্রতিটা কেমোতে 16,000 টাকা পড়ছে, অন্য মানুষ হলে 20,000 টাকা করে দিত। ওইটা হ্যাঁ। আবার একটু দামি কেমো। হ্যাঁ, যাক, দাঁড়ান এক মিনিট। এই গরিব সারের জায়গাতে উনি যে কেমো দিল, ওই ডাক্তারের নাম কি জানো, মনে আছে? মনে তো আছে। আলিমুজ্জামান স্যার। আলিমুজ্জামান। উনি আমারে কেমো দেওয়ার শেষে কইলে একটা আলট্রাসাউন্ড করে নিয়ে আসলাম। কি কয় ভালো আছে, কি ভালো আছে, ভালো আছে। তো এখন আমারে টাকায় পাঠায় রেডিওথেরাপি দিতে। বললাম স্যার আমি তো ভালো আছে, তাই এখন কেমোতে কাজ হচ্ছে না, এখন রেডিওথেরাপি দিতে ঢাকা পাঠাচ্ছে। আপনি আমার এখানে ঢাকায় পাঠাচ্ছেন, কেমো দিলেন যে 6টা নিতে হবে। 6টা নিয়েছে, তা তো তোমার সারল না, এখন তুমি ঢাকায় যেয়ে রেডিওথেরাপি নিও। স্যার আমার তো, বললেন না আমি রেডিওথেরাপি নেবো, স্যার আমার টাকা আছে আমি কিনা? তাই কইলাম যে স্যার আমার তো টাকা পয়সা নেই, আমি কী দিয়ে নেবো। কছে তারা আমি কি করবো? সে কয় আমি কি করবো টাকা পয়সা না থাকলে? এই তো তার দায়িত্ব শেষ। তখন আর আমি তার কাছে যাই, আর তার কাছে কোনো বুদ্ধি পরামর্শ নেই, আমি তার কাছে চলে আসছি। এই পর্যন্ত শেষ। তারপর আমার খোঁজটা কিভাবে পাইলেন, ওই ঠিকানাটা, ওই ঘটনার? আমি অস্থির হয়ে গেছিলাম, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, বমি আসতো বিভিন্ন রকম। আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। বলি ওই হাসপাতালের থেকে তার মারও সমস্যা, ভর্তি হয়েছে, আমিও ওই জায়গা দিয়ে পড়েছি। ওই ছেলেটা আর কি করলো যে কাকি আপনি তো কোনো জায়গায়, তারা সব কিছু করলাম যে আপনি তো কোনো জায়গায় বাদ দেন নাই, তো এখন তো আপনারে কেউ ওষুধ দিচ্ছে না, হাসপাতালের থেকে আপনারে নামাই দিল, এখানে আপনার কোনো ট্রিটমেন্ট নাই, এখন আপনার উপায় কি? তা হাসপাতালটা কি বলে ডাক্তার নামাই দিল? বললো যে এই রুগীর ট্রিটমেন্ট হবেই সে ওই ডাইনিতে যাও। ডাইনিতে গেলাম, গেলি ভরা তারা কইলো যে তোমার ট্রিটমেন্ট আমার এখানে নাই, ঢাকায় রেডিওথেরাপি নিতে হবে। এই গত মাসে বলল। হ্যাঁ, নামো যাও, নাম কেটে দিল। আমি চলে আসলাম। তখন এখন ওই ছেলেটার সাথে আমার হাসপাতালের সিটে বসে পরিচয় হইলো। তার মাও অসুস্থ, বললো যে কাকি সব জায়গায় তো আপনি দেখলেন, আর আপনার তো হাসপাতালের থেকে এখন নাম কেটে দিল, কোনো ওষুধ নাই। তা আমার হাতে যে একটা ডাক্তার আছে, আমি শুনেছি যে এই ধরনের ক্যান্সার তার হাতে ভালো হয়েছে। তা আমি একটু যোগাযোগ করে নিই, যদি ভালো মনে করি তা আপনারা আমি ডাক্তারটা ধরাই দিবেন। সেই হিসাবেই উনি যোগাযোগ করে ওনারে কিডা কইছে, তখন আমি ওরে ধরিছি যে বাবা নিয়ে চলো। সে আমারে ঠিকানা দিয়ে দিছে, জায়গার নাম কইছে, আমি ধরতেই পারি না। তখন আমার একদিন আইনা ছেলেটা ডাক্তারের সাথে পরিচয় করাই দিয়ে গেল। দিলি ডাক্তার আমারে সেই পর্যন্ত এই পর্যন্ত ট্রিটমেন্ট চালাই যাচ্ছে।
এখনো ট্রিটমেন্ট। এখন সে বমি কি আগের মতো এখন- হয় খালা? এখন সে বমি বমি এখন আর হয় না, আগের মতন আচ্ছা, হয় একটু না। খাইতে পারে না কিন্তু এখন? মাঝে মাঝে আগে তোমার খাওয়াই ছিল না, একেবারে খাওয়া দাওয়া বন্ধ। এখন দুটো আমি খেতে পারি, যখন ওই যাবার জ্বালা যন্ত্রণা একটু বাড়ে। বাড়ে তখন আমার খাওয়া দাওয়া। ওই যে কালকে তো জ্বালাটা বাড়ে হলো বিকেল পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে রাত্রে বাড়ে, এবার রাত দুটো একটার পরে আবার কমে যায়। কমে যায়। শুনেন খালা, এইটাও থাকবে না নেই। এইটাও 1 মাস ভালো আছেন, 1 মাসে বিছনা ধরা হয়ে যাওয়ার কথা ছিল। আর হোমিওপ্যাথিক চিকিৎসার নাম শুনলি মানুষের নাক ছিটকায়। হ্যাঁ তো সেই চিকিৎসায় যে বাইসে আছেন এখনো, সুস্থ আছেন, বরং আগের তো ভালো। হ্যাঁ এটাই তো কত। হ্যাঁ মানে মানুষকে দেখাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি হায়াত দিয়ে রাখে, আল্লাহ যদি চায়, হায়াত যদি দেয়, আল্লাহ যদি চায়, এই রোগের চিকিৎসায় দেখাতেই হবেন, আছে ভালো কি- হবেন। আছে কি না আছে আমি হ্যাঁ। মানুষের দেখাই দিব ইনশাল্লাহ, বুঝেছেন? মানে মানুষের অনেক কথাই হয়। এখন খালা ধরেন আজকে 1 মাস হয়ে গেছে আপনার চিকিৎসা করতেছি, 1 মাস হয়ে গেছে চিকিৎসা করতেছে। আমি অনেকেরই দেখছি তারা এখনো বছর বছর ভালো আছে, বেঁচে আছে। আমি দোয়া করি আল্লাহর কাছে আপনিও আরও বছর বছর বেঁচে থাকেন, ভালো থাকবেন, এই দোয়াই করি আল্লাহর কাছে, বুঝছেন? ইনশাল্লাহ আপনি ভালো হবেন। তো বন্ধুরা, আমরা এই আমেনা বেগমকে চিকিৎসা করতেছি। ওনার বাড়ি বিনেতপুর বড় ভিটাপাড়া। সোনা বিশ্বাসের ওয়াইফ, ওনার 2টা ছেলে, একটা ছেলের নাম শরীফুল, আর একটা নাম যেন কি শহীদুল। ওনার 2 ছেলের কেউই ট্রিটমেন্ট করার কোনো টাকা পয়সা দিতে চায় না। তারা বলে তুই যাবি মরে, তোরা ট্রিটমেন্ট করার দরকার নেই, খালি টাকা নষ্ট করিস নে, আমাদের আর খাওয়াইস নে, আমাকে শেষ করিস নে, বিটে বাড়ি সব বেচাইস নে। এই ধরনের কথা সবসময় ওনার ওনার ছেলে 2টো ছেলে ওনাকে এরকম ধরনের কী কথা বলে কন তো? ছেলে পেলেগের কথাগুলো একটু বলেন তো খালা। ট্রিটমেন্ট করতে তো আর কম করলে না, এখন কোনো জায়গায় ট্রিটমেন্ট নাই। হ্যাঁ, ক্যান্সারের কোনো ওষুধ নেই। এখন তুই যাবি মারা, খালি টাকা খরচ করে কি হবে? এখন বিটা বাড়ি ঢুকবেইছে দেখাবি, আমাদের বাসায় দিয়ে যাবি, মরলি তোদের জায়গা হবে না, তোদের মোট কথা অনেক কিছুই খারাপ কথা কয় যে বিটা বাড়ি ঢুকবেইছে তোরা ট্রিটমেন্ট হবি, যদি না মরিস, যদি মরিয়া যাস আমাদের বাসায় দিয়ে গেলি, তোদের মরেও শান্তি নেই। তোদের কবরের পরে যে হাঁকবো, মতবো, বাইরে হবো, পাড়াবো, বোঝেন না কত রকমের কথা তারা কইতে পারে। 2 ছেলের এই বেশি এই সব কথা কি বড়টা কয় না ছোটটা কয়? বড়টাও কয় ছোটটাও কয়। তো বন্ধুরা দেখেন যে তার দুঃখটা কোথায়। আমি চিন্তা করতেছি যে মানুষ যখন একটু বাঁচার মানে আশা করে একটা ডাক্তারের কাছে আসে, তো ওনার ধরেন সবাই জানে, ওনার ছেলে পেলে সবাই বলে মারা যাবি, তুই আর চিকিৎসা করিস না। তুমি একটু বাঁচার আশা করে যখন তাদেরকে বলে তোরা আমি একটু চেষ্টা করি, আমি একটু চিকিৎসা হই আর একটু দেখি, তো তারা আসলে কি গরিব মানুষ। 6টা কেমো নিতে শুনলেই তো 16,000 টাকা করে লাগলো, কত টাকা। আর এর আগে যে উনি 1 বছর ধরে ওনার ফার্স্ট এই রোগের উৎপত্তি কোথাতে জানেন? ওনার জরায়ুতে ইনফেকশন হয়েছিল, জরায়ুটা কেটে ফেলে দিছিল, কেটে ফেলার পরেতেই ইনফেকশনেতে ক্যান্সার হয়ে গেলো। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি, জরায়ুতে ইনফেকশন হলেই কেটে ফেলেন না। জরায়ুর ইনফেকশনের ভালো ট্রিটমেন্ট আছে এই হোমিওপ্যাথি ওষুধে। আমি অনেক রুগী দেখছি জরায়ুর ইনফেকশন বলছে কেটে ফেলতে হবে, তাদের জরায়ু এখন ভালো আছে, বাচ্চা কনসেপ্ট করার কথা নেই, তাদের এখন বাচ্চা কনসেপ্ট করছে, তারা সবাই এখন সুস্থ আছে, জরায়ু সম্পূর্ণ ভালো হয়ে গেছে। কিন্তু হোমিওপ্যাথিতে এই ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথিতে এই সব নেই। জরায়ুর কিছু জরায়ু একটু স্থানচ্যুত হয়ে গেলে, এমনকি জরায়ু একটু নিচে নেমে গেলেই তাদের আর ওষুধ নেই। আর আমাদের জরায়ু যদি নিচে নেমে বেরোয় যায়, সেই ওষুধ আছে, জরায়ু আবার ভিতরে ঢুকে চলে যাবে, জ্বরে ভালো হয়ে যাবে। কিন্তু এই মানুষজন এই অ্যালোপ্যাথির এই ধোকায় পড়ে ওদের ট্রিটমেন্টেই সবাই জরায়ু কেটে, অনেকেই জরায়ু ক্যান্সারে মারা যাচ্ছে। জরায়ু ক্যান্সার এখন সচরাচর জরায়ু 100 জনের মধ্যে 50 জনের এখন জরায়ু ক্যান্সার, জরায়ুর অসুবিধা হচ্ছে। তো জরায়ুকে কেটে ফেলবো, এইভাবে ক্যান্সার হবো। শোনেন, জরায়ুটা কাটছিলেন কোথার থেকে? এই যে দেউরিবাবু জামরুলতলা। দেউরিবাবু জামরুলতলা। কয় বছর হলো? 2 বছর না, তো 8-9 বছর। 8-9 বছর আগে জরায়ু কাটছিল কি জন্য? জরায়ু ইনফেকশনের কারণে। হ্যাঁ, ইনফেকশন হয়েছিল, যে কয় যে ঘাও হয়েছে। কিন্তু দেখেন, জরায়ুতে ঘাও হয়েছে, ইনফেকশন হয়েছে, উনি 8-9 বছর আগে কেটে ফেলছে। পরে এই যে 4-5 বছর পরে ওনার জরায়ুতে পুরা ঘাও হয়ে পুরা ক্যান্সার হয়ে গেছে। পুরা সেই কাটার পরতে মানে, তাহলে দেখেন যে বন্ধুরা, কেটে কি লাভ? কাটার পর থেকে জ্বালাপোড়া সেই ইনফেকশন থেকে ইনফেকশন অনেকদিন থাকার পরে এখন ক্যান্সার হয়ে গেছে। এই যে 2টা বছর এখন এত খারাপ, আর এই যে 1 বছর সে দৌড়ায় বেড়াচ্ছে, আজকে 22 সাল থেকে ক্যান্সার নিয়ে দৌড়ায় বেড়াচ্ছে। এখন সে অনেক কিছু করে মারা যাওয়ার পথে। তো এই মুহূর্তে আমার কাছে আসছে
তো কেউ আর কোনো ট্রিটমেন্ট করতেছে না, কোনো ডাক্তার না, হাসপাতালতে ফেরত, সব ডাক্তার ফেরত, বলছে আমাদের আর ট্রিটমেন্ট নেই, আপনি মারা যাবেন। তার ছেলে মেয়েদেরকে বলে দিয়েছে তোমার মা ভালো মন্দ যা খাইতে চায় খাওয়াকে, তোমার মা মারা যাবে। কি বলছে? এরকমই বলেছে যে ভালো মন্দ আজ যা খাইতে চায় খাওয়াকে মারা যাবে। কিন্তু আমি আশা করছি, এরকম অনেক রুগী দেখছি বন্ধুরা, আপনাদেরকে দেখাইছি এর আগে ভিডিও করে। তিনার ভিডিওটা এই জন্য করছি যে আপনারা জানুন, আপনারা শিখুন, আপনাদের অভিজ্ঞতার দরকার আছে যে ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে এই ধরনের চিকিৎসা ভালো হয়ে যায়। জানি না বাংলাদেশে কতজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে, আমার জানা মতে খুব কমই আছে। আর এই ক্যান্সার এইভাবে ট্রিটমেন্ট করে খুব কম, 1-2 জন আছে হয়তো। তো আমি বলবো যে আপনাদের কারো যদি এরকম বড় বড় কেস হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অন্যথায় এরকম ভালো ডাক্তার খুঁজে যোগাযোগ করতে পারেন। এইগুলা জরায়ের কোনো ইনফেকশনে কোনো জরায়ু কাটা লাগে না, কোনো জরায়ের কোনো কিচ্ছু করা লাগে না, সব পেটে যত ইনফেকশন আছে হোমিওপ্যাথি ওষুধে ভালো হয়ে যায়। এবং জরায়ুতে যত বড় গায়ে থাক, কোনো কেমো নেওয়া লাগে না, কোনো রেডিওথেরাপি নেওয়া লাগে না, হোমিওপ্যাথিতে ভালো হয়ে যায়। তার পুরো মানুষের সামনে জলজন্ত বসে আছে, সে দিন দিন ভালো, কিন্তু মাত্র 1 মাস, এখন সে অনেক ভালো। তো ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে, সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। আর উনি গরিব মানুষ, আপনারা যদি কখনো কোনো সাহায্য করতে চান, ওনার ঠিকানা বিনোদপুর বড় ভিটাপাড়া, সোনা বিশ্বাসের বউ, ওনার 2টা ছেলে আছে, একটার নাম শরীফুল, একটা শহীদুল মা। তো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আপনার তো সব কথাই শুনলাম, এখন আপনার শেষ কথাটা মুখের থেকে একটু বলেন, আর মানুষের কাছে কোনো কথা বলার থাকলে সেটাও বলেন। এখন আমার শেষ কথা কি বাবা, আমার ছেলেরাও গরিব মানুষ, ব্যাংক রিক্সা চালাই খায়, আমার স্বামীও 1 চোখ অন্ধ, অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সেও জন্মজুরি সেরকম খাটতে পারে না, টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল আগেই এলাপতি ডাক্তাররা নিয়ে গেছে। এখন আমি খালি হাতে আমি এই হোমিওপ্যাথি এই ডাক্তার এই বাবাজিরে ধরেছি। এখন তার যে ওষুধের দাম আমার দেওয়ার কোনো সামর্থ্য নেই। সে আমারে মানবতার খাতিরে স্বাভাবিক আমি যা দেই তাই সে নেয়। যদি বাবা আমার বাড়ি আপনারা যাই এনকোয়ারি করে আইসেন যে আমি কত গরিব, যদি আপনাদের কারো কিছু দেওয়ার সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আমারে দিয়েন। আমার বাড়ি বিনোদপুর বড় ভিটাপাড়া, আমার স্বামীর নাম সোনা বিশ্বাস, বড় ছেলেটার নাম শহীদুল, এই বড় ছেলের নাম হলো শরীফুল, আর ছোটো ছেলেটার নাম হচ্ছে শহীদুল। ওই বিনোদপুর বাজারে গেলেই মানুষ বলে দেবে জমুকের বাড়ি। বিনোদপুর বাজারে কোন ছেলেটার কথা বলেন, তার কাছে শুনলো নাকি আপনার বাড়ির ঠিকানা দিয়ে? ওই যে বিনোদপুর বাজারে ব্রিজ মার্কেট, ওই যে বাজার টাজাবে আছে, সিঙ্গারা পুরি গজা মজা, সুজিত, ওই সুজিতের কাছে শুনেন। সুজিতের বাড়ি আর আপনাদের বাড়ি কি একই জায়গায়? পাশাপাশি। ওর কাছে বললেই হবে যে সোনা বিশ্বাসের বাড়ি কোনটা, শরীফুলকের বাড়ি কোনটা, ও দেখাই দেবে বা ও কয়ে দেবে। আর এই পর্যন্তই আমার শেষ বাবা, আমার অর্থ সম্পদ তো নাই যে আমি আর সেই ঢাকায় যাব রেডিওথেরাপি নেব, এর আর পরিস্থিতি নেই। এখন এই হোমিও ডাক্তার সন্ধান ভাইয়ের কাছে আইছি, আল্লাহ যদি ভালো করে এখানেই করবে, আর আল্লাহ যদি আমার মৃত্যু করে তা এখানেই করবে। এইটা হইলো আমার এখন শেষ কথা। আর আপনাদের যদি কোনো সাহায্য অনুদান করার যদি সামর্থ্য থাকে তা আমারে করে, তাছাড়া আর আবার কোনো কথা নাই। আমি খুব অসহায়, খুব অসহায়। কিছু মানুষ আছে লজ্জায় মরে যায়, হাত পাততে পারে না, তা আমার দেশে তাই হয়েছে। আমি এখন ঘরে বইয়ে লজ্জায় মরে হাত পাততে পারি না, চেয়ারম্যান মেম্বারের কাছে চালি তারাও দেয় না। এখন আমার সামনের দিন কি হবে উপর আল্লাহ সেই জানে। আমি ডাক্তারের ওষুধ এক হিসাবে ফিরি আমার দিচ্ছে, আমি ওষুধের দাম দিতে পারছি না। বন্ধুরা, তো একটা মানবিক আবেদন আপনাদের কাছে। এই মহিলাটার তার স্বামীর একটা চোখ কানা হয়ে গেছে, ইনার বয়স এরকম হলে ইনার স্বামীর বয়স আরও কত বেশি, ইনার থেকে 5-7 বছর বয়স আরও বেশি। তো সে তো খেটে খুঁটে এখন আর খাওয়াতে পারে না, ছেলে পেলেদের সামর্থ্য নেই। তো আমি কখনোই কারোর জন্য এরকম বলিনি সাহায্য করেন। তো আজকে এই রুগীটার কথা বললাম যে ইনি তো আসলে খুবই অসহায়। ইনি যে এই যে এখানে আসে 3 দিন পর পর, জানেন উনি একা আসে, ওনার সাথে একটা ছেলে আসে না, একটা বিটার বউ আসে না, কেউ আসে না। এই ক্যান্সার নিয়ে উনি সেই বিনোদপুর থেকে আসে এখানে, ওনার সাথে কোনো দিন কেউ আসে না, অসহায়ের মতো একা আসে, একা যায়। তো আপনাদের কারো যদি কোনো সাহায্যর
করার ইচ্ছা থাকে তো ইনার কাছে সাহায্য পাঠাতে পারেন, অথবা আমাকে বলতে পারেন বা আমার মাধ্যমে পাঠাতে পারবেন, ইনশাল্লাহ ওনার কাছে আমি পৌঁছে দেব। বা আপনারা যদি মনে করেন সরাসরি প্রত্যক্ষভাবে তাকে তার যাচাই বাছাই করে তার বাড়িতে যে তার গ্রামে যে যাচাই বাছাই করে তার হাতে কিছু দিয়ে আসবেন, সেটাও পারেন। তো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য আমিও দোয়া করি, আপনি এনার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনি ভালো হবে এখান থেকে ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন এনাকে ভালো করে। আপনারা একটু দোয়া করেন আর পারলে একটু সাহায্য করেন। আসসালামু আলাইকুম।